আমার বিয়ের প্রথম রাতে আমার স্বামীকে আমার কাছে আসতে দেই না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসতাম। আমার স্বামী খুব উদাস হয়ে পড়ে, কিন্তু সে কিছু বলে না। আমার তার প্রতি কোনো টান ছিল না। আমি শুয়ে পড়ি। একদিন সে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দেয় আর বলে সকালে সেটা খুলতে। পরের দিন সকালে আমি যখন সেটা খুলি, তখন আমার আত্মা কেঁপে ওঠে, কারণ সেটা তো আমার বিয়ে হয়ে যাবার পর আমি বাসে করে আমার শ্বশুরবাড়িতে আসি। আমার শ্বশুরবাড়ি একটা গ্রামে ছিল, সেখানে পৌঁছতে আমাকে 10 ঘন্টা বাসে যাত্রা করতে হয়। পুরো সফরে আমি কোনো কথা বলি না। বাড়ি পৌঁছতে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে বসায়। আমি একটা শিক্ষিত মেয়ে ছিলাম, আমি বিএ পাশ করেছিলাম, কিন্তু আমার মা বাবা আমার ইচ্ছের বিরুদ্ধে আমার বিয়ে একটা গরিব চাষার সাথে দিয়ে দিয়েছে। এই বিয়েতে আমি একেবারেই খুশি নই। আমার মনে অনেক আফসোস ছিল। যখন আমার স্বামী রবি আমার ঘরে আসে, তখন আমি মন খারাপ করে বসেছিলাম। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো আধুনিক ফ্যাশন জানে না। তার জামা কাপড় আর বড় বড় গোঁফ দেখে মনে হচ্ছিল সে একেবারে দেহাতে। সে আমার পাশে এসে বসে আর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। তার তাকানোতে আমি অস্বস্তি বোধ করছিলাম। সে বলে, আমি খুব ভাগ্যবান যে আমি তোমার মতন বউ পেয়েছি। আমি তার দিকে রেগে তাকাই আর বলি, আর আমার ভাগ্য খুব খারাপ যে আমি তোমার মতন একটা অশিক্ষিত দেহাতি বর পেয়েছি। আমার কথা শুনে সে চমকে ওঠে। আমার থেকে এরকম উত্তর সে আশা করেনি। তখন আমার মাথায় আগুন জ্বলছিল। আমার অনেকবার বারণ করা সত্ত্বেও আমার মা বাবা এই ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দেয়, কারণ সে আমার এক দূর সম্পর্কের মাসির ছেলে। মা বলেছিল রবি খুব ভদ্র, সভ্য, ভালো ছেলে, রোজগারপাতিও ভালো করে, তুই ওকে বিয়ে করে সুখী হবি। কিন্তু সুখের জন্য কি শুধু ভদ্রতা আর টাকা পয়সাই যথেষ্ট? আমার মনের ইচ্ছের কি কোনো দাম নেই? আমার মনের ভেতর অনেক রাগ জমা ছিল। ইচ্ছে করছিল আমার সব রাগ অভিমান রবির উপর উগরে দিতে। রবি আমার দিকে তাকিয়ে বলে, তোমার কি হয়েছে সোনম? তোমার মা কি তোমাকে বিয়েতে তোমার পছন্দ মতন জিনিস কিনে দেয়নি? সে হয়তো ভাবছে যে আমি এখনও বাচ্চাই আছি। ছোটবেলা আমি আমার মনের মতন জিনিস না পেলে সবার উপর রাগ দেখাতাম। ওর মনে হয় এখনও আমি তো তেমনটাই করছি। আমি বলি, ব্যাপারটা যদি জিনিসপত্রেরই হতো তাহলে আমি সহ্য করে নিতাম। তুমি একবার গিয়ে নিজের চেহারাটা আয়নায় দেখো। তুমি কি আমার বর হওয়ার যোগ্য? না তুমি দেখতে ভালো, না তুমি লেখাপড়া জানো। আমার মা বাবা আমার জীবনটা নষ্ট করে দিল। আমি কাঁদতে শুরু করি। রবি চুপ করে যায়। আমি কাঁদতে কাঁদতে বলি, রবি, আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। এটা শুনে রবি হাঁ করে আমার দিকে তাকিয়ে থাকে আর বলে, সোনম, তুমি এসব কি বলছো? তুমি নিজের মধ্যে আছো তো? তুমি নিশ্চয়ই এসব বানিয়ে বানিয়ে বলছো। আমি বলি, আমি বানিয়ে বানিয়ে কেন বলতে যাব? আমি সত্যি একজনকে ভালোবাসি। এটা শুনে ওর চোখে জল চলে আসে। ও আমার থেকে তার চোখের জল লুকিয়ে বাথরুমে চলে যায়। হ্যাঁ, এটা সত্যি যে আমি একটা ছেলেকে পছন্দ করি। ওই ছেলেটার নাম রোহন। কলেজে আসা যাওয়ার পথে বাস স্টপে আমার সাথে তার আলাপ হয়। বাস স্টপে সে রোজ আমাকে দেখতো। তারপর সে আমাকে তার নাম্বার দেয়। বাকি প্রেম ভালোবাসা সব ফোনেই হয়। অনেকক্ষণ পর রবি বাথরুম থেকে বেরিয়ে আসে। ওর চোখ মুখ সব ভিজে ছিল। মনে হয় ও বাথরুমে গিয়ে খুব কেঁদেছে। আমি আমার জামা কাপড় পাল্টাতে বাথরুমে চলে যাই। যখন বাথরুম থেকে বেরিয়ে আসি, তখন দেখি রবি মাটিতে বিছানা করে শুয়ে পড়েছে। আমিও খাটে গিয়ে শুয়ে পড়ি। তারপর থেকে বেশ কিছুদিন আমাদের মধ্যে কোনো কথা হয় না। আমিও ওর সাথে কথা বলার চেষ্টা করি না, আর ও আমার সাথে কথা বলার চেষ্টা করে না। ও সকালবেলা উঠে খেতে চলে যেত। যখন বাড়ি ফিরত তখন ওর গোটা গা ঘামে ভিজে থাকতো। মনে হতো সারা দিন খুব পরিশ্রম করত। ও যখন বিকেলে ঘরে আসতো তখন আমি ওর থেকে মুখ ফিরিয়ে নিতাম।
তারপরেও স্নান টান করে ফ্রেশ হয়ে আসতো। আমাকে বাধ্য হয়ে রবির সাথে এক প্লেটে খাবার খেতে হতো, কারণ এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম ছিল। আমি রবির সাথে এক প্লেটে খাওয়া পছন্দ করতাম না। একদিন আমি অর্ধেক রুটি খেয়ে উঠে যাই। তারপর থেকে আমি যাতে পেট ভরে খেতে পারি তার জন্য রবি রোজ অর্ধেক রুটি খেয়ে উঠে যেত। ও সারা দিন এত পরিশ্রম করত আর রাতে পেট ভরে খেতেও পেত না। কিন্তু তখন এই নিয়ে আমার কোনো আফসোস ছিল না। আমি শুধু সারা দিন রোহনের কথা ভাবতাম। আমার ফোনটা আমার মা নিয়ে নিয়েছিল, আর এই বাড়িতে মেয়ে বৌদির কোনো ফোন রাখতে দেয়া হতো না। আমার রোহনের সাথে কথা বলতে খুব ইচ্ছে করত, কিন্তু আমার কাছে কোনো ফোন না থাকার কারণে আমি ওকে ফোন করতে পারতাম না। ওর সাথে কথা না বলে আমি আর থাকতে পারছিলাম না। তাই একদিন আমি আমার সব মান সম্মান খুইয়ে রবিকে বলি আমাকে তার ফোনটা দিতে। রবি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু তখন আমি সব লাজ লজ্জা ভুলে রবির হাত থেকে তার ফোনটা কেড়ে নিই। আমি রোহনের নাম্বার ডায়াল করি, তার সাথে কথা বলতে শুরু করে দিই। আমি রবির উপস্থিতিতেই আমার প্রেমিকের সাথে কথা বলতে থাকি। রোহন আমার ফোন পেয়ে খুব খুশি হয়েছিল, তারও আমার জন্য খুব মন খারাপ করত। আমি রোহনকে বলি, কিভাবে আমার মা বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছে রোহন, এখনও আমাকে বিয়ে করতে রাজি আছে। আমরা অনেকক্ষণ কথা বলতে থাকি। রবি মাটিতে বিছানা করে শুয়ে পড়ে। তারপর থেকে এটাই নিয়ম হয়ে ওঠে। রোজ আমি রবির ফোন থেকে রোহানকে ফোন করি। একদিন আমি রোহানের সাথে কথা বলছিলাম, তখন ফোনের সিগন্যালটা বারবার ড্রপ করছিল। রবি তখন ঘুমিয়ে পড়েছিল। আমি ফোনটা নিয়ে বাইরে উঠোনে এসে কথা বলি রোহনের সাথে। রোহনের সাথে কথা বলতে বলতে হঠাৎ কেউ আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আমি পেছনে ঘুরে দেখি আমার দেওর দাঁড়িয়ে আছে। সে বলে, তোমার লজ্জা করে না? তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি অন্য কারুর সাথে প্রেম করছো? আমার দেওর খুব চেঁচামেচি শুরু করে, আর উঠোনে বাড়ির সবাই জড়ো হয়ে যায়। রবি উঠোনে চলে আসে। সে তার ভাইকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? তখন আমার দেওর সবাইকে সব কথা বলে দেয়। আমি জানি না আমার দেওর কখন এসেছিল আর আমার কথা কতটা শুনেছিল, তবে আমি এটা বুঝতে পারছিলাম যে সে সবটা বুঝতে পেরে গেছে। সে বাড়ির সকলের সামনে আমার মুখোশ খুলে দেয়। আমি মনে মনে ভাবি, ভালোই হয়েছে, এবার এরা নিশ্চয়ই আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি আমার মা বাবার কাছে গিয়ে উঠব, আর আমার মা বাবা বাধ্য হবে রোহানের সাথে আমার বিয়ে দিতে। কিন্তু রবি আমার সব পরিকল্পনা জল ঢেলে দেয়। সে তার ভাইকে বলে, খবরদার, কেউ আমার বউয়ের চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। আমি আমার বউকে খুব বিশ্বাস করি। ও ওর বন্ধুর সাথে কথা বলছিল, আর আমার অনুমতি নিয়েই কথা বলছিল। এরপর থেকে কেউ যদি আমার বউয়ের দিকে আঙুল তোলে তাহলে তা আমার থেকে খারাপ আর কেউ হবে না। রবি সকলকে চুপ করিয়ে দেয়, সে আমাকে বাঁচিয়ে দেয়, কিন্তু আমার তার উপর খুব রাগ হয়। আমি ঘরে এসে তার সাথে ঝগড়া করতে শুরু করি। আমি বলি, কি দরকার ছিল তোমার আমাকে বাঁচানোর? তোমাকে আমার হয়ে কথা বলার অধিকার কে দিয়েছে? যা হচ্ছিল ভালোই হচ্ছিল। আমাকে যদি ওরা বাড়ি থেকে বার করে দিত তাহলে আমার মা বাবা বাধ্য হতো রোহানের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু তুমি সেটা হতে দিলে না। রবি চুপচাপ আমার সব কথা শোনে। তারপর সে বলে, তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তোমার চরিত্রের উপর কাউকে আঙুল তুলতে দিতে পারি না, কারণ তোমার আর তোমার পরিবারের সম্মান রক্ষা করা আমার কর্তব্য। তুমি আমার সাথে না থাকতে চাইলেও আমি সব দোষ নিজের ঘাড়ে নেব, কিন্তু তোমার চরিত্রের দিকে কাউকে আঙুল তুলতে দেব না। কয়েকদিন পর আমি তোমাকে শহরে নিয়ে যাব। যদি ওই ছেলেটা তোমাকে এখনও বিয়ে করতে চায় তাহলে আমি তোমাকে সেখানে রেখে দিয়ে আসব, আর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেব। তারপর সময় মতন তোমাকে ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেব। রবির কথা শুনে আমি খুব খুশি হই। অশিক্ষিত হলেও নিজের সম্মান রাখতে জানে, অন্যদেরকে সম্মান দিতেও জানে। এই প্রথমবার ওর কোনো কাজ আমার ভালো লাগে। এই প্রথমবার আমি ওর মধ্যে কোনো গুণ খুঁজে পাই। আমি রোহনকে ফোন করে সব কথা জানাই। রোহন খুশি হয়ে বলে, তুমি তোমার স্বামীর থেকে ডিভোর্স নিয়ে আমার কাছে চলে এসো।
প্রথমে আমরা কোর্ট ম্যারেজ করব, তারপর তোমার মা বাবাকে জানাবো, তখন ওরা বাধ্য হবে আমাদের বিয়েটা মেনে নিতে। কিছুদিন পর আমি রবির সাথে রোহানের বাড়িতে যাই। রোহান আমাকে যেই ঠিকানা বলেছিল আমি সেখানেই রবিকে নিয়ে যাই। সেখানে পৌঁছে আমি রবিকে বলি, তুমি এখন যাও আর আমাকে ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দিও, আমি সই করে দেব, তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না। রবি বলে, হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি ডিভোর্সের কাগজপত্র পাঠিয়ে দেব। এই বলে ও চলে যায়। আমি গিয়ে দরজায় কড়া নাড়ি। রোহন এসে দরজাটা খোলে। আমাকে দেখে সে মুচকি হাসে। আমি ঘরের ভেতরে ঢুকি, কিন্তু উঠোনে এসে দেখি পুরো বাড়ি ফাঁকা। ওর বাড়ির লোক কাউকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু রোহান আমাকে বলেছিল ও আমার ব্যাপারে ওর বাড়ির লোকেদের সব কথা বলেছে। আমি রোহানকে জিজ্ঞেস করি, তোমার বাড়ির লোকেরা কোথায়? রোহান বলে, তুমি ভেতরে চলো বলছি। আমি রোহানের সাথে একটা ঘরে যাই। সেই ঘরে গিয়ে দেখি দুজন লোক বসে আছে। একজন আমাকে দেখে মুচকি হেসে বলে, মালটা বেশ ভালো, এর জন্য তোমাকে আমি 3 লাখ টাকা দেব। এই কথা শুনে আমি চমকে উঠি। রোহান আমাকে নিয়ে ব্যবসা করছে। আমি তখন আমার উপস্থিত বুদ্ধি কাজে লাগাই। আমি রোহানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ওখান থেকে দৌড়ে পালাই। আমি মেইন দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসি, আর ওই 3 জন লোক আমার পেছনে ধাওয়া করে। রবি তখনও বেশি দূরে যায়নি। আমি রবিকে দেখতে পেয়ে তাকে চিৎকার করে ডাকি। রবি পেছনে ঘুরে আমাকে দেখতে পায়। আমি দৌড়ে গিয়ে রবির পেছনে লুকিয়ে পড়ি। ওই 3 জন লোক রবিকে এসে বলে, এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দাও, না হলে আমরা তোমাকে প্রাণে মেরে ফেলবো। রবি কোনো উত্তর না দিয়ে তাদেরকে মারতে শুরু করে। তারপর তারাও রবিকে মারতে থাকে। সেখানে অনেক লোকজন জড়ো হয়ে যায়। সেই সময় ওখান থেকে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে ওরা 3 জন পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। পুলিশ অনেক দিন ধরে ওদেরকে খুঁজছিল। ওরা 3 জন মেয়েদেরকে নিয়ে ব্যবসা করে। মেয়েদের তাদের প্রেমের জালে ফাঁসিয়ে পরে তাদেরকে বেচে দেয়। আমার ভাগ্য খুব ভালো যে আমি বেঁচে গেছি। রবির ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছিল। এই প্রথমবার আমি ওর আঘাত দেখে কষ্ট পাই। রবি আমাকে চুপচাপ বাস স্ট্যান্ড অবধি নিয়ে যায়। আমি লজ্জায় ওর দিকে তাকাতেও পারছিলাম না। আমি মাথা নিচু করে হাঁটছিলাম, নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। রবি আমাকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় যেতে চাও? তোমার মা বাবার কাছে? আমি মাথা নিচু করে বলি, আমি তোমার সাথে যেতে চাই। সে আর কোনো কথা না বলে চুপচাপ আমাকে বাড়ি নিয়ে যায়। আমার বাবা মা আমার জন্য হিরে বেঁচেছিল। আমি জেদের বশে নিজের সর্বনাশ করতে যাচ্ছিলাম, কিন্তু ভগবানের কৃপায় আমি বেঁচে গেছি। আমার স্বামীর গায়ে আঘাতের চিহ্ন দেখে আমার খারাপ লাগে। আমি রবিকে জিজ্ঞেস করি, আপনি ঠিক আছেন তো? সে শুধু মাথা নাড়ে আর কোনো কথা বলে না। 2 দিন ধরে আমি ওর দিকে চোখ তুলে তাকাতে পারি না। আমার নিজের উপর খুব রাগ হচ্ছিল। কি করে আমি এত বড় ভুল করলাম? একদিন রাতে যখন রবি অর্ধেক রুটি খেয়ে উঠে যাচ্ছিল, তখন আমি তাকে আটকে দিই আর বলি, আপনি রোজ অর্ধেক রুটি খেয়ে কেন উঠে যান? আপনার ভালো করে খাওয়া দাওয়া করা উচিত। আপনি সারাদিন অনেক পরিশ্রম করেন। এটা শুনে রবি অবাক হয়ে আমার দিকে তাকায়। তারপর সে বসে পুরো খাবারটা খেয়ে নেয়। আমি চাইছিলাম রবি নিজে থেকে আমাকে ক্ষমা করে দিক, কিন্তু সে কোনো কথাই বলে না। একদিন আমি অনেক সাহস সঞ্চয় করে রবির কাছে গিয়ে বলি, রবি আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে ভুল করেছি। আমি হিরে আর কাচের মধ্যে পার্থক্য বুঝতে পারিনি। হিরে ছেড়ে আমি কাচের পেছনে ছুটছিলাম। আমি কাঁদতে কাঁদতে রবির কাছে ক্ষমা চাই। আমি ভেবেছিলাম এটা শুনে রবি নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরবে, কিন্তু সে তখনও কোনো কথা বলে না। সে চুপচাপ আমার কথা শুনছিল। তারই চুপ করে থাকা আমার আর সহ্য হয় না। আমি বলি, রবি আপনি তো কিছু বলুন। আপনি আমাকে বকুন, মারুন, যা ইচ্ছা করুন, কিন্তু দয়া করে কথা বলুন। রবি চুপচাপ মাটিতে বিছানা করে শুয়ে পড়ে, কিন্তু আমি তাকে বলি, আপনার জায়গা এখানে নয়, আপনি আমার সাথে খাটে এসে শোবেন। কিন্তু সে কোনো কথা বলে না, চুপচাপ মাটিতেই শুয়ে পড়ে। আমাদের বিয়ে 6 মাস হয়ে গেছিল। বিয়ের পর থেকে রবি তার মুখে কুলুপ এঁটেছিল। এখনও সে তার মুখ খোলে না। পরের দিন সকালে রবি আমার হাতে একটা কাগজ ধরিয়ে দেয় আর বলে সেখানে সই করতে। আমি কাঁদতে শুরু করি আর বলি, রবি আপনি দয়া করে আমাকে ডিভোর্স দেবেন না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। রবি বলে, তুমি তো লেখাপড়া জানো, এই কাগজটা পড়ে সই করে দিও। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি।
আমি বুঝতে পারি পুরুষ মানুষদের একবার মেয়েদের থেকে মন উঠে গেলে আর সেই মন ফেরত পাওয়া যায় না। কিংবা এটাও হতে পারে যে পুরুষ মানুষরা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখতে পারে না। এমনটা হলে সে কখনোই ক্ষমা করতে পারে না। আমি ঠিক করি যে আজ রাতে আমি রবির পা ধরে ক্ষমা চাইব, কিন্তু আমি তাকে ডিভোর্স কিছুতেই দেব না। সেদিন রাতে রবি ঘরে আসতে আমি তার পায়ে পড়ে কাঁদতে শুরু করি আর বলি, আপনি আমাকে ডিভোর্স দেবেন না, আমি কিছুতেই আপনাকে ছেড়ে যাব না। রবি আমাকে দাঁড় করায় আর বলে, তুমি নিশ্চয়ই কাগজটা পড়ে দেখোনি, দেখলে তুমি এভাবে কাঁদতে না, ওটা ডিভোর্সের কাগজ নয়। এই বলে ও ড্রয়ার থেকে কাগজটা বার করে আমার হাতে ধরিয়ে দেয়। আমি কাগজটা খুলে দেখি ওটা জমির কাগজ। রবি তার ভাগের সমস্ত জমি আমার নামে লিখে দিচ্ছে। আমি বলি, রবি, এটা আপনি কি করছেন? আপনি আপনার সব জমি আমার নামে কেন লিখে দিচ্ছেন? রবি বলে, কারণ তুমি আমার স্ত্রী। কাল সকালে আমি শহরে যাব আর কিছুদিন পর ফিরব। আমি অনেকবার বারণ করলাম, কিন্তু রবি জোর করে আমার থেকে সেই কাগজে সই করিয়ে নিল। তার পরের দিন সকালে সে শহরে চলে গেল। আমি 4 দিন ধরে রবির জন্য অপেক্ষা করতে থাকি। 4 দিন পর রবি বাড়ি ফিরে আসে, কিন্তু তখন বাড়িতে হাঙ্গামা শুরু হয়ে যায়। কারণ শহর থেকে রবির মৃতদেহ এসেছিল। তার এক বন্ধু তার লাশ নিয়ে এসেছিল। সে এসে সবাইকে বলে, 2 মাস আগে রবি জানতে পেরেছিল যে তার ক্যান্সার হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। জানি না 6 মাস আগে তার কী এমন হয়েছিল যে সে আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে। এসব শুনে আমি অজ্ঞান হয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে। আমার পুরো জীবনটা ওলটপালট হয়ে গেছে। এখন আমি কী নিয়ে বাঁচব? আমার শাশুড়ি মা এসে আমাকে একটা চিঠি দেন আর বলেন, রবির বন্ধু তোমাকে এটা দিয়েছে বৌমা, বলেছে রবি এটা তোমাকে লিখেছে। আমার একটা ঝটকা লাগে। আমি জিজ্ঞেস করি, কিন্তু মা, রবি চিঠি কি করে লিখলো? রবি তো লেখাপড়া জানে না। তখন আমার শাশুড়ি মা বলেন, তোমাকে কে বলেছে রবি লেখাপড়া জানে না? ও এই গ্রাম থেকে 10ম শ্রেণী পাশ করেছে, তারপর প্রাইভেটে উচ্চ মাধ্যমিক পড়েছে, তারপর গ্র্যাজুয়েশনও করেছে। ও তোমাকে ছোটোবেলা থেকেই ভালোবাসতো। ও আমাকে প্রায় বলতো যে সোনাম লেখাপড়া করেছে, তাই আমাকেও লেখাপড়া করতে হবে। কাল যখন ও আমার বউ হবে, তখন ওকে সবার সামনে এটা না শুনতে হয় যে ওর স্বামী মূর্খ, অশিক্ষিত। এই কথাগুলো আমার বুকে তীরের মতন বাঁধে। রবি আজ অবধি আমাকে বলেনি যে সেও লেখাপড়া জানে। আমি চিঠিটা খুলে পড়তে শুরু করি। রবি আমাকে লিখেছে, সোনাম, আমি আজ অবধি তোমাকে বলিনি যে আমিও লেখাপড়া জানি, কারণ লেখাপড়া শেখাটা সব মানুষের অধিকার, এটা আলাদা করে বলার কিছু নেই। ছোটোবেলা থেকেই আমার মা বলতো সে তোমাকে আমার বউ করে আনবে, তাই তখন থেকেই আমি তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়। তুমি লেখাপড়া করেছো শুনে আমারও লেখাপড়া করতে ইচ্ছে করে। আমি মাকে জিজ্ঞেস করতাম, তুমি কি খেতে ভালোবাসো? তুমি যা খেতে ভালোবাসতে আমিও সেসব খাওয়ার অভ্যাস করতাম, যাতে ভবিষ্যতে আমরা সুখে থাকতে পারি। তুমি যখন বিয়ের প্রথম রাতে আমাকে বললে যে তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন আমি একেবারে ভেঙে পড়েছিলাম। আমি আজ অবধি কখনো কাঁদিনি, সাহসের সাথে সব পরিস্থিতি সামলেছি, কিন্তু সেই রাতে আমি আমার কান্না আটকাতে পারিনি। ছেলেরা সব সহ্য করতে পারে, কিন্তু বিয়ের প্রথম রাতে যদি তার স্ত্রী তাকে বলে যে সে তাকে নয় অন্য কাউকে ভালোবাসে, তাহলে সে সেটা সহ্য করতে পারে না। সেই রাগ, দুঃখ আর অভিমান আমাকে অসুস্থ করে তোলে, আর আমার ক্যান্সার ধরা পড়ে। আমি আমার সব জমি জমা তোমার নামে করে দিয়েছি, যাতে আমার মৃত্যুর পর তোমার কোনো সমস্যা না হয়। তুমি চাইলে আবার বিয়ে করতে পারো, যে কেউ তোমাকে সম্মানের সাথে গ্রহণ করবে। তুমি ভালো থেকো। রবির চিঠি পড়ার পর আমি জোরে জোরে কাঁদতে শুরু করি। আমার শাশুড়ি মা আমাকে দেখে ঘাবড়ে যায় আর বলে, বৌমা, রবি এমন কি লিখেছে ওই চিঠিতে যে তুমি এরকমভাবে কাঁদছো? আমি এর কি জবাব দেব? আমি জানি না। আমার বোকামির জন্য আজ আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমি আর কোনো দিন তাকে দেখতে পাবো না।
আমার জন্য সে তার প্রাণ হারিয়েছে। আজ আমার বয়স 50 বছর, আর এখনও আমি রবির বিধবা। আজও আমার মনে হয় রবির মৃত্যু মাত্র কয়েক ঘন্টা আগেই হয়েছে। আমি আমার স্বামীকে এমন সময় ভালোবাসতে শুরু করেছিলাম যখন সে মৃত্যুর মুখে ছিল। এই মাত্র আমি রবির চিঠি পড়ে রাখলাম। আজকাল আমার শরীরটা ভালো নেই, কিন্তু যেই ভুল আমি করেছি তার আফসোস আমার সারা জীবন থাকবে। আমি আর কোনো দিন শোকের মুখ দেখতে পারবো না। যেসব মেয়েদের লেখাপড়া জানা নিয়ে অহংকার আছে, আর যারা তাদের স্বামীদের ছোট করে, তাদেরকে আমি এটাই বলবো যে নিজের স্বামীকে সম্মান করো। কোনো রাস্তার ছেলে তোমাকে তোমার স্বামীর মতন ভালোবাসতে পারবে না। এই কথাটা আমি আমার স্বামীর মৃত্যুর পর বুঝতে পারছি। আমি যদি এটা আগে বুঝতে পারতাম তাহলে আজ আমার স্বামী বেঁচে থাকতো। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।